ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের একই সাথে সম্ভবত আত্মপ্রকাশ, এবং এই আত্মপ্রকাশ উপলক্ষে যে আলোচনা আপনারা আয়োজন করেছেন এবং আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমি শুকরিয়া জানাই। এখানে আমাদের অনেক আলেম ওলামাদেরকে দেখতে পাচ্ছি, তরুণ আলেম ওলামা যারা আছেন তাদের অনেকের সাথে আমাদের লম্বা সময় ধরে রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে এবং হচ্ছে, একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হচ্ছে, যেটা বাংলাদেশে গত 15 বছর মিসিং ছিল। যে আমরা একই দেশে থাকি, ছোট একটা দেশ, কিন্তু একটা প্রচণ্ড ইসলাম বিদ্বেষী আবহ তৈরি করে রেখেছিল আওয়ামী লীগ সরকার, এবং সেটা আবার করা হয়েছিল সেকুলারিজমের নামে। এখন সেকুলারিজমের সাথে তো আসলে ধর্ম বিদ্বেষের কোনো সম্পর্ক নাই, মানে সেকুলারিজম মানে তো ধর্ম বিদ্বেষ না, কিন্তু এমন একটা জায়গায় এই টক্সিক সেকুলারিজমকে আওয়ামী লীগ নিয়ে গেছে দিল্লির প্রেসক্রিপশনে, যে ইসলাম বনাম সেকুলার, আপনি কি ইসলাম নাকি আপনি সেকুলার, এরকম একটা জায়গায় করা হয়েছে। যাই হোক, এই আলোচনাগুলো আপনারা জানেন, আপনারা এখানে অনেক বিদগ্ধ ব্যক্তিবর্গ আছেন যারা এই তাত্ত্বিক তর্কগুলো অনেকেই আমাদের চেয়ে অনেক ভালো জানেন। এখন আমরা যেখানে আজকে যে প্রেক্ষাপটে আলোচনাটা করছি, এটা শুধু স্রেফ আলোচনার জন্য না। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আলেমদেরকে আলাদা বর্গ করা হচ্ছে কেন। এটা প্রথমে আমি একটু বিনয়ের সাথে বলতে চাই যে আপনারা নিশ্চয়ই আপনাদের এই ব্যাপারে আপনাদের যে মতামত সেটা চূড়ান্ত, কিন্তু আমি আমার মতামত একটু আপনাদেরকে জানাতে চাই যে এটা কিন্তু আপনারাই কিন্তু তরুণ আলেমদের ব্যাপারটা প্রথমে নিয়ে এসেছেন এই গণঅভ্যুত্থানের পরে, এবং আমি মনে করি এটা রাইটলি নিয়ে এসেছেন, এতে দোষের কিছু নাই। কেন দোষের কিছু নাই? কারণ আমরা যে বলি জনগণ, এই জনগণ তো একটা ধারণা। এই জনগণ আসলে কংক্রিট বা মূর্তভাবে কিভাবে থাকে, তারা থাকে বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী আকারে, এবং তাদের মধ্যে যারা ওই পরিচয়টা বহন করে বলে নানা কারণে অত্যাচারের শিকার হয়েছে অতীতে, তাদের একটা আলাদা ব্যাপার তৈরি হবেই। যেমন আলেম হওয়ার কারণে কিংবা ইসলাম চর্চা করার কারণে বাংলাদেশে যারা নির্যাতিত হয়েছে, তারা নিজেদেরকে তরুণ আলেম বা আলেম সমাজ এভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চাইবেন, জাহির করতে চাইবেন। আমি এটা খুব বড় সমস্যা আকারে দেখি না, বরং আমি এটাকে ঠিক মনে করি। কিন্তু তাই বলে আপনারা বৃহত্তর জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন কিছু না, এবং এতে করে আপনাদের যে মেইন স্ট্রিম পলিটিক্সের ব্যাপারে মতামত রাখা, এটা তো এতে কোনো ক্ষতিগ্রস্ত হয় বলে আমার নিজে পার্সোনালি মনে হয় না। আমাদের ভিপি পদপ্রার্থী খালেদ ভাই তিনি বলেছেন যে আমরা তো নিরপেক্ষ থাকতে চাই। আমি একটু বিনয়ের সাথে খালেদ ভাইকে মনে করিয়ে দিতে চাই যে ইউ কান্ট বি নিউট্রাল অন আ মুভিং ট্রেন। আমরা একটা চলন্ত ট্রেনের মধ্যে আছি, নিরপেক্ষ থাকার সুযোগ নয়। আপনি বলতে পারেন যে আমরা নিষ্ক্রিয় থাকবো না বা আমরা দলীয় হয়ে যাব না, পার্টিজান হব না। সম্ভবত আপনার আকাঙ্ক্ষাটা হচ্ছে যে আপনি পার্টিজান হতে চান না, এটা অ্যাগ্রিড। আমি মনে করি যে সবার তো পার্টিজান হওয়া দরকার নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা অবস্থান রাজনৈতিক। যখন আমরা নিষ্ক্রিয় থাকি, এটাও একটা রাজনীতিকে সার্ভ করে। যখন আমরা সক্রিয় হই এবং কথা বলি, তখনও সেটা আরেকটা রাজনীতিকে সার্ভ করে। জুলাই সনদ নিয়ে এক কথা যে হচ্ছে, এটা একেবারেই চূড়ান্ত পর্যায়ে আমরা আছি। এই কারণে এই কথাবার্তা বলাটা খুব জরুরি, কারণ কথা অর্ধেক কাজ করে দেয়, সঠিক কথা অর্ধেক কাজ করে দেয়। তারপরেও নিশ্চয়ই আরও সক্রিয়তার ব্যাপার থাকে। ফলে এই যে এখন আমরা এই কথাগুলো বলছি, এগুলো কিন্তু বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে। নিশ্চয়ই আমরা এটার মধ্য দিয়ে বাংলাদেশ বেহেস্ত হয়ে যাবে না জুলাই সনদের মধ্য দিয়ে, কিন্তু এটা একটা ডেফিনেটলি একটা বড় সড় ধরনের অগ্রগতি, যেটা আমাদেরকে ধরতে পারতে হবে। এবং এটার উপর দিয়ে আমাদের সক্রিয়তা নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে আগামী অন্তত 20-25 বছরের একটা ভাগ্য কিন্তু নির্ধারিত হচ্ছে। এবং তখন আমরা যখন 20-25 বছর পরে ওই জেনারেশন যখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা ছিলেন ওই সময় কি করেছেন, তখন আমাদের কিন্তু তাদেরকে উত্তর দিতে হবে। এই কারণে আমরা চেয়েছি, আপনারা জানেন যে আমরা জাতীয় নাগরিক পার্টি হওয়ারও আগের থেকে, কিংবা আমাদের এই গণঅভ্যুত্থানের আগে থেকে আমাদের অনেকের এই 72-এর সংবিধানের ব্যাপারে খুব সুস্পষ্ট অবস্থান ছিল এবং আছে, যে এই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। এই সংবিধান বাংলাদেশের জনগণের সাথে চরমভাবে একটা মানে বলপূর্বক বা জুলুমের একটা সংবিধান, এইটাকে পরিবর্তন করতে হবে। এটা আমাদের নতুন কোনো পজিশন না। গণঅভ্যুত্থানের পরে এটা একটা অনিবার্য বাস্তবতা হিসেবে হাজির হয়েছে, এবং আমরা বলেছি যে এই সংবিধান তো আর নাই, কিন্তু এটাকে রাজনৈতিক দলগুলো, বিশেষত প্রচলিত রাজনৈতিক দলগুলো, তারা এটাকে কমায় নিয়ে গিয়ে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার একটা প্রাণান্তকর চেষ্টা এখনও করে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কমিশনে যেগুলো পুরো জাতিকে সাক্ষী রেখে যেগুলোতে একমত হয়েছে যে একটা আদেশ দেওয়া হবে, গণভোট হবে, এবং তারপর গণভোটের টাইমিং নিয়ে তর্ক, সেটা অন্য তর্ক, কিন্তু আদেশ দেওয়া হবে, গণভোট দেওয়া হবে, এবং তারপরে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়া হবে, তথা যেটাকে তারা সংবিধান সংস্কার পরিষদ বলতে চায়। আমরা বলেছি গণপরিষদ করেন, এখন তারা গণপরিষদে যাবে না, আধা গণপরিষদ একটা নাম ঠিক করেছে, সংবিধান সংস্কার পরিষদ। ঠিক আছে, বুঝলাম, কাজটা প্রায় একই। তো এই জায়গাটা গেছে, গিয়ে এখন আবার বাইরে এসে কমপ্লিটলি উল্টোপাল্টা কথাবার্তা বলতেছে বড় বড় রাজনৈতিক দলের নেতারা।
তারা এগুলো কিছুই মানবে না। আজকে একজন রাজনীতিবিদ, একজন স্থায়ী কমিটির সদস্য বিএনপি, তিনি বলছেন যে এটা তো দরকার নাই জুলাই সনদ, আমরা পরবর্তী সংসদ দেন আমাদের কাছে। এখন এই যে আমাদের কাছে দেন পরবর্তী সংসদ তো ভাই আপনাদের কাছে ছিল অনেক সময় সংসদ, আপনারা কি করেছেন তখন? এবং নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে এখানে অনির্বাচিত সরকার কায়েম হয়েছে। কয়েকদিন আগে 28 অক্টোবর গেল, আপনারা জানেন 2006 সালে 28 অক্টোবর এখানে লগি বৈঠার তাণ্ডব ঘটেছে। কিন্তু এই লগি বৈঠার তাণ্ডব নিয়ে অনেক কথা হলো, কিন্তু একটা প্রশ্ন আমাদের এই তরুণ সমাজকে করতে পারতে হবে যে চতুর্দশ সংশোধনী করার ইতিহাসটাকে বাদ দিয়ে কি আমরা লগি বৈঠার আলোচনাটা শুরু করতে পারবো? ডেফিনেটলি আওয়ামী লীগের এই বর্বরতা বাংলাদেশে, এটাকে তারা আবার নাম দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার, এটা নিয়ে আমাদের কথা বলতে হবে যে তারা লগি বৈঠা করলো এবং তার ফলে 111 আসলো এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ আসলো, সেটা ঠিক আছে। কিন্তু চতুর্দশ সংশোধনী কারা করলো? তারা কি এটা আমাদের জাতির সামনে বলেছে যে চতুর্দশ সংশোধনী করাটা ভুল ছিল? চতুর্দশ সংশোধনী কেন তারা করতে পারলো? কারণ তাদের কাছে সংসদের 2/3 সিট ছিল। এই যে 2/3 সিট থাকলে আপনি যে কোনো ধরনের সংশোধনী করে ফেলতে চান। এবং কি ছিল সেই চতুর্দশ সংশোধনী আপনারা জানেন, যে নিজেদের পছন্দের একজন লোককে, বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর জন্য তারা বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে দিয়েছে, 65 থেকে 67 করেছে, এবং সেখান থেকে সংকটটা শুরু। ফলে বিএনপি জামায়াত তখন জোট সরকার ছিল, তারা কিন্তু এই যে জামায়াত ইসলাম এখন 28 অক্টোবর পালন করে, আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা যে তখন এই সরকারে ছিলেন, আপনারা কেন এটাতে তখন একমত হয়েছিলেন? কিংবা এখন এটা সমালোচনা কোথায়? আপনাদের সমালোচনা করতে হবে তো। বিএনপি সরকার, আপনার জোট সরকার ছিলেন, এর দায় তো আপনাদেরকে নিতে হবে। এটা বললে হবে না যে আমরা তো এটার ব্যাপারে ছিলাম না, আপনারা ওই সরকারের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তাহলে এই যে চতুর্দশ সংশোধনী হলো এবং তার ফলে লগি বৈঠার তাণ্ডব, এটার ব্যাপারে জামায়াত ইসলামের অবস্থানটা আমাদের জানতে হবে। এবং এই যে সংবিধান সংশোধনী, একটা 2/3 একটা সরকারের কাছে থাকলেই তারা সংবিধান সংশোধনী করে ফেলতে পারে, বাংলাদেশের প্রিসাইজলি এটাই সমস্যা, এটাই আমরা ঠিক করতে চাচ্ছি। এবং জুলাই সনদে এটার অনেকগুলো বার কিংবা অনেকগুলো বাধা দেওয়ার কথা এসেছে, কিন্তু সেইটার আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো এটা তারা চায় যে সংবিধান সংশোধনীর একচেটিয়া ক্ষমতা তাদের কাছে থাকুক। এখন প্রবলেমটা কোথায়? আমরা বারবার এই কথাগুলো বলেছি, তারা আমাদেরকে একবার বয়স, অভিজ্ঞতা ইত্যাদি নানাভাবে বলে যে আমরা তো রাষ্ট্র ক্ষমতা চালিয়েছি, আমরা বুঝি, তো আপনারা তো বুঝেন না। তো আমরা আপনাদেরকে পাল্টা প্রশ্ন করেছি, আপনারা রাষ্ট্র ক্ষমতা চালাইছেন বলেই তো এই জায়গায় আসছি আমরা। কিন্তু এই যে সংবিধান, আপনি যে কোনোভাবে, আপনাকে বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দিয়েছে সরকার পরিচালনা করার, আপনি 2/3, যেটা আবার ভোট পার্সেন্টেজে 40%-এর বেশি হয় না, এটা দিয়ে আপনি সংবিধান সংশোধনী করে ফেলেন, এবং এটা বাংলাদেশকে গভীর সংকটে নিয়ে গেছে। 3টা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই, আপনারা জানেন তবু আমি একটু মনে করে দিতে চাই। চতুর্থ সংশোধনী 2/3 ছিল, এই বাকশাল করে ফেলেছে তারা, এবং পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে আজকে থেকে 5 বছরের জন্য সংসদ মানে এক্সটেন্ড করা হলো, এবং জনগণকে ধরে নিতে হবে যেটা নির্বাচিত সরকার। এই হলো চতুর্থ সংশোধনী, যার ফলে বাংলাদেশে একদলীয় শাসন আসলো। এরপর চতুর্দশ সংশোধনীর কথা আমি বললাম। এরপরে আওয়ামী লীগের এই যে পঞ্চদশ সংশোধনী, যার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারই তারা বাতিল করে দিয়েছে। এই সংশোধনীগুলো প্রত্যেকবার হয়েছে যখন সরকারগুলোর কাছে 2/3 ছিল, এবং এর ফলে বাংলাদেশে গভীর সংকট তৈরি হয়েছে। আমরা বলেছি এই সংশোধনী ক্ষমতা কোনো দলের কাছে একচেটিয়া থাকতে পারবে না, কারণ সংবিধান হচ্ছে জনগণের দলিল। আপনি সংবিধানের মধ্যে লিখে রেখেছেন যেটা হচ্ছে জনগণের অভিপ্রায়, কিন্তু আপনি দলের ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করে এগুলো পরিবর্তন করে ফেলছেন, এটা করা যাবে না। এখন তারা বলতেছে যে অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকা ঠিক না। প্রশ্ন তো করতে হবে আমাদের যে নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে তো বাংলাদেশে বারবার অনির্বাচিত সরকার কায়েম হয়েছে। আপনি দেখবেন একটা সরকারও ইন গুড ফেইথ ক্ষমতা হস্তান্তর করতে চায় না, তাদেরকে বাধ্য করতে হয়েছে। প্রত্যেকবার একই ঘটনা ঘটেছে। এবং এই 72 সংবিধান, এটার মধ্যেই কিন্তু সামরিক শাসন আসার একটা বীজ ঢুকিয়ে দিয়েছে তারা। কিভাবে? যখন আপনি সমস্ত স্পেস সরকারি দল নিজে কবজা করে, তখন হচ্ছে আপনার আর কোনো স্পেস থাকে না, কোনো রাজনৈতিক দলের কোনো কাজ করার কোনো সুযোগ থাকে না। তখন যে একটা গভীর সংকট তৈরি হয়, তখন একমাত্র সংগঠিত শক্তি হিসেবে এখানে সামরিক বাহিনী ইন্টারভেন করার চেষ্টা করে। বাংলাদেশে বারবার এটা ঘটেছে, এবং এই জিনিসগুলো কিন্তু 72 সংবিধান যখন হচ্ছে তখনকারই আলাপ ছিল, কিন্তু এগুলোকে ইগনোর করা হচ্ছে। আজকে আমাদের কাছে অবাক লাগে, যেটা বলে আমি শেষ করতে চাই, বিএনপি যেটা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি 2 দিন আগে একটা প্রোগ্রামে বলেছেন, এটা নিয়ে তারা ঠাট্টা মশকরা করছে। কিন্তু এর চেয়ে সত্য কথা তো আর নাই যে দলের গঠন প্রক্রিয়ায় মানে গণভোটের একটা ভূমিকা আছে, সেই দল আজকে কাদের বুদ্ধিতে না ক্যাম্পেইন করছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ ভোটের মধ্য দিয়ে বিএনপি হয় না, এটা সত্য, কিন্তু ওই পুরো 75 থেকে 79 পিরিয়ডটা আপনারা খেয়াল করে দেখেন কি করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেই একটা প্রোক্লেমেশন জারি করেছে, আজকে আমাদেরকে বলতেছে আপনারা সংসদের বাইরে কেন সংবিধান সংশোধনী করতে চান। তো আমরা প্রশ্ন করতে চাই, এই যে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা তিনি যুক্ত করলেন সংবিধানের মূলনীতি হিসেবে, এটা কি সংসদে করেছিলেন? এটা তিনি করেছিলেন তো প্রোক্লেমেশনের মাধ্যমে। এবং তারপরে তার ভুল ছিল, ঐতিহাসিক ভুল ছিল, যে এই যে এত বড় একটা কাণ্ড, মানে এই যে আপনি জিনিসটা ঢুকালেন একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এটা কিন্তু 72 সংবিধানের মূলনীতিকে পরিবর্তন করে ফেলছে। উনি আবার এই বড় জিনিসটাকে কোনো এক মাথা মোটা উকিলের পরামর্শে 5ম সংশোধনীর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যে কারণে আওয়ামী লীগ এসে আউটরাইট সংশোধনীটা বাতিল করে দিয়েছে। ওনার সমস্ত পরিবর্তন, আজকে বিএনপি দলের স্ট্যাটাসও কিন্তু এক অর্থে অবৈধ,
কারণ 75 থেকে 79 সালের মধ্যে যা করেছেন তা আপনি পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে বৈধতা দিয়েছেন, সেই পঞ্চম সংশোধনী আজকে বাতিল। এখন বিএনপি আসলে আবারও এটাকে রিভাইভ করবে সেটা অন্য প্রশ্ন, কিন্তু কতবার এরকম করবেন আপনি যে একবার সংশোধনীকে আপনি করবেন আবার বাতিল করা হবে, আবার এটা করা হবে ওইটা করা হবে। এই কারণে আমরা বলেছি যে জিয়াউর রহমান সাহেব যেই দিকে যাচ্ছিলেন শেষ পর্যন্ত যান নাই, এটাই হচ্ছে বাংলাদেশের পথ। সেটা কি? সেটা হচ্ছে উনি 1978 সালের 17 এপ্রিল একটা ফরমান জারি করেছিলেন। এই যে প্রোক্লেমেশন আমরা বলতেছি, এটা বাংলা কিন্তু ফরমান। এই ফরমানের মধ্যে তিনি বলেছিলেন যে একই সাথে আগামী নির্বাচন হবে, একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন। এই ফরমান জারি করার পরে তিনি আর 79 নির্বাচনে ওদিকে যান নাই, তিনি একটা সংসদ নির্বাচন করেছেন এবং পরিণতি হাতে নাতে। তাহলে এখন আমরা বিএনপিকে প্রশ্ন করতে চাই যে আপনারা যে না ভোটে, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিএনপির অ্যাক্টিভিস্টরা যে আমরা যদি না ভোটে ক্যাম্পেইন করি তাহলে তো গণভোটে না হেরে যাবে। আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে চাই, বিএনপির 33 থেকে 35% না ভোটের পরেও যদি তারা সমস্ত, প্রথমত বিএনপির তৃণমূলকে তারা না ভোট দেওয়াতে পারবে না, এটা আমরা বুঝি। বিএনপির নেতারা যেরকমই হোক, তৃণমূলের মানুষজন আমাদেরই মতো সাধারণ মানুষ, তারা চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক। তবু যদি ধরে নিলাম বিএনপি 35% না ভোট দেয়, বাকি 65% বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে, তখন বিএনপি নিজেকে আয়নায় মুখ দেখাবে কিভাবে? সুতরাং আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শক, বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট, বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী, এরা প্রকৃত জাতীয়তাবাদী না, এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ। তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে। আমি এই সভার মধ্য দিয়ে বিএনপি যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব আছে তাদেরকে আমি আহ্বান জানাতে চাই, এই বুদ্ধিজীবীদের এবং এই যে যারা পুরনো আওয়ামী সেকুলার বাকশালী যে ন্যারেটিভ এবং মতাদর্শ বাংলাদেশে আবার চাপিয়ে দিতে চাচ্ছে, আপনারা তাদের খপ্পরে পড়েছেন। এখান থেকে আপনাদেরকে বের হতে হবে। এবং এই বুদ্ধিজীবীদেরকে, আপনাদেরকে বুদ্ধিজীবীর অভাব পড়েছে কেন? আপনারা ওই বাকশালী কিংবা ওই যারা বাংলাদেশকে আগের জায়গায় নিয়ে যেতে চায় ওই বুদ্ধিজীবীদের খপ্পরে কেন পড়লেন? এবং পরে আজকে তাদের খপ্পরে পড়ে আপনারা বিএনপির মতো একটা দল না ভোটের ক্যাম্পেইন করতেছে। কতটা আত্মঘাতী হতে পারে এটা? এখন শেষ কথা হলো যে জুলাই সনদ, আপনারা এটা এখানে আলাপ করেছেন যে জুলাই সনদের মূলনীতির প্রশ্নটা আমি শুধু একটু বলতে চাই। এখানে কিন্তু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিএনপি একবার মুক্তিযুদ্ধের চেতনার কার্ড খেলতেছে, আরেকবার ধর্মের কার্ড খেলতেছে। আপনারা দয়া করে এই ব্যাপারে সতর্ক থাকবেন। যে বিএনপি বলছে যে এই জুলাই সনদে নাকি এই পঞ্চম সংশোধনী যেটা ছিল একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এটাকে নাকি বাতিল করা হচ্ছে। এটা কিন্তু একদম মিথ্যা কথা। আপনারা পুরো আলোচনার লাইভ টেলিকাস্ট আছে, আপনারা দেখেন। তারপরে আমি আপনাকে সাক্ষী দিচ্ছি ওখানে একজন উপস্থিত ব্যক্তি হিসেবে। কমিশনে আলোচনাটা হয়েছে যে যখন বাম দলগুলো 72-এর 4 মূলনীতি নিয়ে আপত্তি করেছে এবং তারা ওয়াকআউট করে এক ধরনের অচল অবস্থা সৃষ্টি করছিল, তখন কমিশন বলেছে ঠিক আছে এই 4টা থাকবে। যখন বিএনপি এবং জামায়াত ইসলামের দাবি হচ্ছে এবং অন্যান্য ইসলামপন্থীরাও সম্ভবত এই দাবি করেছেন যে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এটা ফিরে আসুক, এটার কেউ বিরোধিতা করে নাই। এখন কমিশন বলেছে যে এটা পরবর্তী সংসদ সিদ্ধান্ত নেবে। এখন বিএনপি তো, আপনারা এটা বুঝেন, বিএনপি তো এটা অস্তিত্বের ব্যাপার। আগামী সংসদে তারা ক্ষমতায় আসলে ডেফিনেটলি তারা পঞ্চম সংশোধনীকে রিভাইভ করবে, এছাড়া কি তাদের অস্তিত্ব থাকে? যদি পঞ্চম সংশোধনীকে রিভাইভ করে তাহলে অটোমেটিক্যালি ওই একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস ফিরে আসবে। ফলে এটা নিয়ে কিন্তু কথা হয় না। আমরা আমাদের জায়গা থেকে বলেছি এই জিনিসগুলো থাকবে। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের যে 3 মূলনীতি, এই 3 মূলনীতিকে রিস্টোর আনেন মূলনীতিতে। এর পাশাপাশি যেহেতু ধর্মনিরপেক্ষতার একটা ইংরেজি করা হয় সেকুলারিজম, এবং বহির্বিশ্ব বিশেষত পশ্চিমা দুনিয়ায় আপনাকে আপনার অবস্থানটা মানে জাস্টিফাই করতে হবে, তখন তারা মনে করে যে বাংলাদেশ থেকে সেকুলারিজম বাদ যাচ্ছে। সে কারণে আমরা বলেছি যে ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতা এটাকে যুক্ত করেন। এই হচ্ছে আলোচনা। এতে করে কিন্তু একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এটা কিন্তু বাদ যাচ্ছে না। ফলে আপনাদেরকে মানে এটা তারা মনে করে যে আমরা কিছু বুঝি না এবং আমাদেরকে এটা সহজেই উত্তেজিত করা যাবে। ব্যাপারটা এত সহজ না। আমরা এই জুলাই সনদটা আমাদের সামনে আছে, আপনারা খুললেই দেখতে পারবেন যে সেখানে কি আলোচনা হয়েছে। এবং এখন এই যে গণভোট এবং নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনা হয়েছে, আপনারা এখানে সবাই বুঝেন নোট অফ ডিসেন্ট মানে হলো যে ভিন্নমত সহকারে একমত, যে আমার ভিন্নমত আছে আপনারা আগান, এর বাইরে নোট অফ ডিসেন্টের কোনো অর্থ হয় না। বিএনপি বলতেছে গণভোটে জনগণ পাশ করিয়ে দেওয়ার পরেও তারা পার্লামেন্টে গিয়ে, তাদের একটা ধারণা হয়েছে যে তারাই পার্লামেন্টে যাবে, তো তারা পার্লামেন্টে গিয়ে এটার উপর আবার তারা ছড়ি ঘোরাবে। গণরায়ের উপরে, জনগণের মতামতের উপরে কোনো দলীয় মতামত প্রাধান্য পেতে পারে না। এই জিনিসগুলো আমাদেরকে বলতে হবে। এবং জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে। কারণ এটার মধ্য দিয়ে বাংলাদেশে যদি একটা কোহেরেন্ট, একটা সুসংহত সাংবিধানিক ব্যবস্থা থাকে, সবচেয়ে বড় এটাকে যারা ভয় পায় তারা হচ্ছে ভারত। আপনি দেখেছেন যে শেখ হাসিনার পলাতক পুত্র জয় 5 তারিখের পরে ভারতকে আহ্বান জানিয়েছে 72 সংবিধানকে সমুন্নত রাখার জন্য। ফলে আমরা যদি একটা সুন্দর সাংবিধানিক ব্যবস্থা করে ফেলতে পারি, এটা ভারতের সবচেয়ে ভয়। কারণ এখানে একটা দুর্বল সাংবিধানিক ব্যবস্থা, নাজুক সাংবিধানিক ব্যবস্থা থাকবে এবং অনির্বাচিত সরকার থাকবে, তাদের উপর ছড়ি ঘোরাবে ভারত। এটাই হচ্ছে ডিজাইন। আমাদের ডিজাইন হচ্ছে পাল্টা ডিজাইন, যে জুলাই সনদ এটা চূড়ান্ত কিছু না, এটা দিয়ে আমাদের একেবারে সব পরিবর্তন আমরা আনতে পারছি না, কিন্তু এটা একটা ওয়েলকাম চেঞ্জ। এটাকে আপহোল্ড করে বাকি সংগ্রাম, তো রাজনৈতিক সংগ্রাম, এটা তো আমাদের করতে থাকতেই হবে।
এটা তো লিগ্যাল এক্সপার্টদের সংগ্রাম না, এই রাজনৈতিক সংগ্রাম আমরা করতে থাকবো যতদিন পর্যন্ত বাংলাদেশ সঠিক জায়গায় না যায়। কিন্তু জুলাই সনদ এটুকু যেটুকু হয়েছে এটা আমাদের সবাইকে ওন করতে হবে, কারণ এটার মধ্য দিয়ে কেন ত্রয়োদশ সংশোধনী কথা আপনারা মনে করে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আন্দোলন করে বাংলাদেশের মানুষ অর্জন করেছিল, এটাকে সংবিধানের ভেতরে ঢোকানো হয়েছিল, দ্যাট ইজ ত্রয়োদশ সংশোধনী। মানে এই যে আমরা বলছি, এনসিপি বলতেছে, আপনারা বলতেছেন যে সাংবিধানিক ভিত্তি লাগবে, মনে হয় যে আমরা আসমান থেকে কথা আনছি। বাংলাদেশে তো ইতিহাস আছে, তত্ত্বাবধায়ক সরকার ছিল একটা রাজনৈতিক আপনার আন্দোলন, সেই আন্দোলনের সাংবিধানিক ভিত্তিকে আমরা অর্জন করি নাই ত্রয়োদশ সংশোধনী, আওয়ামী লীগ সেটা বাতিল করছে। এখন আমরা আবারও বলছি যে জুলাই সনদটা যদি তফসিলের অংশ হয় সংবিধানের, তাহলে কিন্তু কি হইলো, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদের ভিতরে এটা একটা ধরে নেওয়ার একটা প্রিম্যাচিউর বেবি, কিন্তু এটা যদি সংবিধানের ভেতরে থাকে এটার মানে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি। এই জিনিস আমাদের ছাড়া যাবে না। ফলে আমি মনে করি যে আমরা যে আজকে যে কথাবার্তা শুরু হলো এবং আমরা যে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে কোনো অপশক্তি, কোনো একক রাজনৈতিক দল আসলে জুলাই সনদের মধ্য দিয়ে আমরা যতটুকু অর্জন করতে পেরেছি, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যতটুকু অর্জন আছে, অনেকটুকু আমরা হারিয়েছি এটা সত্য, যতটুকু আমরা অর্জন করেছি এখান থেকে আমাদেরকে আর পিছনে নিয়ে যেতে পারবে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।